তৈলচিত্র পর্ব সংখ্যা ১ লেখিকা নূরজাহান আক্তার আলো। ওরা বাইর দিকে যাইস না, অমুখ ঘটক যাইতে দেখছি। এনে আয়, আমগো লগে লুকাইয়া থাক। আচমকা কারো কণ্ঠস্বর শুনে মাঝপথে থমকে দাঁড়ালো ওরা। চারপাশে সন্ধ্যার আঁধার নেমে এসেছে। মাগরিবের আজান শেষ হয়েছে। বৈশাখ মাস, চলছে ১২ ধানের ঝোপের আড়ালে ঝিঁঝি পোকা ডেকে যাচ্ছে। পাশে গোয়ালঘর থেকে বাছুরের গলা বাঁধা ঘণ্টার টুংটাং শব্দ ভেসে আসছে। চোর এলে যাতে সহজে বোঝা যায়, তাই আরিজ ভাই দুটো দুটো ঘণ্টা বেঁধে দিয়েছে। এই নিয়ে কত হাসাহাসি ওরার। আকাশে ধূসর মেঘের ঘন ঘটা, না জানি কখন ঝড় ওঠে। মাগরিবের নামাজটা পড়ে উঠতে মনে হলো গোয়ালে ধূপ দেওয়া হয়নি। এদিকে জঙ্গল বিদায় মশার উপদ্রব বেশি। মশার কামড়ে অবলা গরু দুটো চটপট করে। একটু ঘুরে কিংবা ধূপের ধোঁয়া দিলে মশা কম লাগে। কিন্তু এখন এখান থেকে কথা শুনতে পেল। কে ডাকলো? তার নাম ধরেই তো ডাকলো মনে হয়। সে দূরের কথা একটু কম শোনে, কিন্তু এ ভরা সন্ধ্যায় এদিকে কে আসবে? চোর-টোর না তো? সে ভীতু নজরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ নেই, কাউকে দেখতে পেল না। ডান বাম সামনে পেছনে মানুষের চিহ্নও নেই। তাহলে মনের ভুল। তবে হয়তো সে যাওয়ার জন্য পা বাড়াতে পাশের জঙ্গল কেমন নড়ে চড়ে উঠল। পাতার পাক দিয়ে দিয়ার আধখানা মুখটা দেখা গেল। সে হাত নেড়ে পিস পিস করে তাকেই ডাকছে। কানা চেমড়ি, এই দিকে তাকা। কানেও শুনে না, বালডা আমার। দিয়ার দাঁত পিষে বলা কথাগুলো শুনে ভালো করে তাকিয়ে দেখল দিয়া নয়, এখানে ধারা সারা হিয়াও রয়েছে। বড় কচু পাতা আড়ালে লুকিয়ে আছে। কিন্তু লুকাচ্ছে না কেন? সে অবাক হয়ে এগোতে তখন বাড়ি থেকে তার মায়ের গলা ভেসে এলো। ওরা, এই ওরা, কই গেলি? বাইত আয় তো মা। তখন ধারা বলে উঠল, বিয়া বাইতে না চাইলে জলদি আয় চেমড়ি, নয়তো সং সাজাইয়া ঘটকের সামনে বইয়া রাখবো। মায়ের ডাক ওরা ধারার কথা শুনে বুঝতে বাকি রইল না তার। নিশ্চয় ঘটক তাদের বাড়িতেও ঢুকেছে, নয়তো মায়ের সামনে দিয়ে তো এলো। তাহলে আবার ডাকছে কেন? তাছাড়া এই ঘটক দেখলে গ্রামের প্রায় কুমারী মেয়েরা লুকিয়ে পড়ে, পালাতে চায়। কারণ কোনো মেয়ে ঢাঙ্গর হলে তার পেছনে লেগে থাকে এই লোক। যাকে নজরে পড়ে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে ছাড়ে, যতই মেয়ের বয়স কম হোক না কেন। পড়ার দোহাই দেয়, কাজ হয় না। যেন একটা জীবন, মেয়ের জীবন, বিয়েটাই সবকিছু। বিয়ে ছাড়া কোনো গতি নেই, বিয়ে ছাড়া বাঁচা যায় না। সংসারের ঘানি টানা মেয়েদের জীবন একমাত্র লক্ষ্য বলা বাহুল্য। যেসব বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে, সেসব বাড়িতে টু মারতে থাকেন, যেন ওগুলো ওনার মামার বাড়ি। না ডাকলেও আসা জায়েজ। আর এসে যে কাজটা করেন, মুখে পান গুজে গরুর মতো জাবর কাটতে কাটতে পাত্রের নাম গুণকীর্তন শুরু করে। প্রথম ৪টি গুণ, এমন ছেলে দুনিয়ার আর দুইটা নাই। মেলা জমিদার, বড় ব্যবসা, ছেলে ভদ্র, পুরনো সেই কাসুন্দি গাড়তেই থাকেন। যা একবার শুরু করলে থামার নাম নেই। যেন মিথ্যা কথার জলজ্যান্ত মেশিন একটা। মাঝে মাঝে সে ভেবে পায় না, তার বউ তাকে সহ্য করে কিভাবে। লোকটা যে এত মিথ্যা বলে। এর বউ একে মারে না? কিভাবে মারবে? একটা পা ল্যাংড়াও তো হয় না। হলে অন্তত তারা কিছুদিন শান্তিতে থাকতো। শুধু এই লোকের অত্যাচারে বাড়িতে শান্তিতে থাকা যায় না। কখন হঠাৎ করে পাত্র নিয়ে হাজির হয়, এরপর দৌড়ে বেঁধে বিয়ে। এভাবেই তো সুমাইয়া আর হুমায়রা আফাদের বিয়ে হয়েছিল। বড় বোনদের বিদায় করিয়ে তাদের পেছনে লেগেছে। বিগত কয়েক মাস ধরে ঘন ঘন আসছেন উনি। যদিও এর একটি কারণ রয়েছে। কারণ হলো ধারা সাড়া দিয়া হিয়া আর সে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছিল। সুযোগ বুঝে ঘটকের সাইকেল গোবরের মধ্যে ফেলেছিল। লোকটা সাইকেলের অবস্থা দেখে এমন ভাবে তাকিয়েছিল, যেন পৃথিবীর সবটুকু দুঃখ ওনার ভাগ্যে নেমে এসেছে। ওদের মুখে দেখে বুঝিয়েছিলেন এই কাজটা তারাই করেছিলেন। তারপর উনি তাদের পেছনে লেগে আছেন, যেন দুই দলের অদৃশ্য খেলা চলছে। যে তোরা আমার সাইকেল গোবরে ডুবিয়েছিস, এবার তোদের বিয়ে দিয়ে গ্রাম ছাড়া করব। আর তোদের কথা বুইড়া তুই যতই পাত্র নিয়ে আসিস, আমরা কিছুতে ধরা দেব না। বিয়ে আমরা করব না। পায়ের কাছে ডিল পড়তে তার আর ধ্যান ভাঙল। পুরনো কথা ভাবার সময় নেই। আগে নিজের বিয়েটা বাঁচানো দরকার। তাই দৌড়ে গিয়ে বাকিদের পাশে বসে পড়ল। সবাই বড় বড় ঢাল কচুরি পাতার মাথার ওপর টেনে নিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে ৫টা লকলকে কচু পাতা এমনই পাশে পাশে দাঁড়িয়ে আছে। কেউ নেই।
এখানে কিচ্ছুটি নেই, কচু গাছের নিচে কে বা থাকবে। তবে মশাগুলো যেন ঈদ লেগেছে, ঝাঁকে ঝাঁকে এসে হাত পা গাল ঘাড় যেখানে জায়গা পাচ্ছে সেখানে হুল ফুটিয়ে রক্ত শুষে খাচ্ছে। সে রক্তের চুলকানি তো আছেই, কিন্তু পাঁচজনে কারো জোরে চুলকানো সাহস হচ্ছে না। যদিও কচু পাতা নড়ে ধরা খেয়ে যায় যদি কেউ দেখে ফেলে, তাই মুখখানা বিকৃত হয়ে অনবরত মশার কামড় সহ্য করেছে। বেশ কিছুক্ষণ এভাবে অনড় হয়ে চুপচাপ বসে রইল। ঘটকের সাইকেল এখনো বুইড়া বাড়ির আঙিনায় দেখা যাচ্ছে। আপদটা এখনো বিদায় হয়নি, কিন্তু যেখানে পাঁচটা সমবয়সী যুবতী একসঙ্গে থাকে সেখানে কি নীরবতা বেশিক্ষণ টিকে? টিকে না, টিকানোর চেষ্টা করানো অসম্ভব। এই জন্যই বোধহয় সবার প্রথমে ধৈর্য হারালো ধারা। হাতে মশা পিষে মেরে পিস পিস করে বলে, এই মশা দেখি মৌমাছিগুলোর বাপ, মনে হয় মোছাকে ঢিল মারছি, এখন আইয়া সবডি মিলে ইয়ে কামড়াইতেছে, বাবা গো কি জ্বলতেছে। সে হাত পা চুলকাতে চুলকাতে দাঁতের দাঁত চেপে দু একটা গালিও দিল। তারপর বিরক্ত হয়ে বলল, গুল্লিটা আনলে ভালো হইতো। সারা চোখ গোল গোল করে তাকালো, তারপর বিস্ময় ভরা কণ্ঠে শুধালো, এই বউ সন্ধ্যায় গুলটি দিয়ে কি করবি, মশা মারবি? আইনে দিমু? আরে না রে বাল, ওই ঘটকের চোখ বরাবর মারতাম, এক্কেরে কানা কইরা দিতাম। কানা হইলে কারো বিয়ে ঠিক করতে পারতো না, সারাদিন নিজে বউয়ের আঁচল ধইরা ঘুরতো, আমারও শান্তি পাইতাম। হের বউ খুশি হইতো। কথাটা শেষ হতে হিয়া মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলো, কিন্তু চাপা হাসির শব্দ বেরিয়ে গেল। আরাও ঠোঁট কামড়ে হাসি সামলাতে লাগলো। দিয়া অবশ্যই হাসলো না। সে অস্থির হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, তোরা গুলটি চিনতে আসস, আমি তো বদনির বাইরাও যাইতে পারি নাই, ফ্যাডের বৃত্তে গুটুর মুটুর করতেছে, অন্যরাও বাথরুমের দরজা ঝুলাইয়া আইছি, এখন কোনো ফোলাফান আইলে লজ্জায় মইরা যামু। দিয়ের কথা শুনে বাকিরা হেসে গড়াগড়ি খেতে চাইলেও ধরা খাওয়ার ভয়ে মুখ চেপে ধরল। চারজনের কাঁধে কাঁপছে, হাসির চোটে চোখে ফানি এসেছে অথচ হাসার উপায় নেই। ঠিক তখনই দূর থেকে ঘটকের গলা ভেসে এলো, পাঁচ জোড়া চোখ একসঙ্গে বড় হয়ে গেল। কেউ নড়ল না, শব্দ করল না, শুধু বুকের ভেতর দুকবুক করে কাঁপতে লাগলো। ঠিক তখনই পরিচিত কণ্ঠস্বর শুনে তাদের ঠোঁটে হাসি ফুটল, স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, নড়ে চড়ে বসলো, তারপর কান খাড়া করে শুনলো আরিজের বলা কথাগুলো। বড় বাড়ির মাইয়াগর বিয়ের প্রস্তাব আনবেন, খুব ভালো কথা। ওগোর মাইয়ে বিয়া দিব নাকি সাজাইয়া রাখবো ওগোরে ব্যাপার। তয় আমার বাড়িতে ভুলেও পা বাড়াইলে পা ভাঙ্গার চুরচুর কইরা দিমু। আমি আর আমার বইনের এখন বিয়া দিমু না। কানে ঢুকছিনি আমার কথা, নাকি কাজে কইরা দেখামু? আরিজের মুখোমুখি পড়ে ঘটক থতমত খেয়ে গেলেন। আরিজ যে সব সময় থাকে না, তখনই আসেন। বাড়ির মহিলাদের ব্রেন ওয়াশের চেষ্টা করেন, আরিজের মাকেও যথেষ্ট বুঝিয়েছেন, কিন্তু ছেলেটাকে বোঝানো যায় না। ছেলেটা কেমন মারমুখো স্বভাবের, তাই উনি জোরপূর্বক হেসে বললেন, বিবাহযোগ্য মাইয়েরা আগুনের লাহান, ওগরে বেশিদিন ঘরে রাখতে নাই, বদনাম হয়, যুগ জামানাও ভালা না। এখনকার মাইয়েরা পেট থিকা পইরা পিরিতের রীতি বুইজা যায়, চিপায় চাপা ঢলাঢলি করে, হেরফের বাপ মার সম্মান খাইয়া দুদিনের লাঙ্গের সঙ্গে পালাইয়া যায়। এর থেইকে বিয়া দেহনে বালা। আমি ভালোর জন্য আহি আরিস, রাগ কইরো না বাপ, আমার ভালো আমি বুঝি। আপনি কষ্ট করন লাগতো না, এবার রাস্তা মাপেন দেহি। তা তুমি বিয়া করতা না? পাত্রী দেখমু? এখনকার পরীর সন্ধান আছে, ছবি দেখবা দেখাই? না, আপনি পরী আপনি নিজে গলা ঝুলাইয়া বইয়া থাহেন, ওসবের পরিটরি আমার লাগতো না। এ কথা শুনে ঘটক বেজার মুখে চলে গেলেন। ছেলেটা বড্ড গোয়ার, খুব কড়া কথা বলে। উনি যেতে আরিচ গোয়ালে ঢুকে গরুকে খড় ভুসি দিল, পানি খাওয়ালো, তারপর শুনিয়ে শুনিয়ে বলল, 1 মিনিটের মধ্যে সবডি বাইর হবি, না হলে কাঁচা কঞ্চি দিয়া বাড়াইয়া ভূত বানাইয়া দিমু। বইয়া বইয়া সবডি গোবরের গন্ধ গিলতাছে, গাদিরে যার কথাকার। এ কথা শুনে পাঁচজন মিটমিটি হাসতে হাসতে একে একে বাড়ির দিকে হাঁটা ধরল। ধারা সারা হিয়া দিয়া বুইয়া বাড়ির মেয়ে, আর এই গ্রামে বুইয়া বাড়ির সবচেয়ে সম্পদশালী মানুষ। যাদের সম্পদ বেশি তাদের ক্ষমতা বেশি, আর যাদের ক্ষমতা বেশি তাদের দাপটটাও বেশি। আর এ কথাটা যে কতটুকু সত্য তা ওনাদের দেখলে বোঝা যায়। ধারার বাড়ি ঢুকলে ওরাও ঢুকলো তার বাড়িতে। তাদের বাড়িটা ভূঁইয়াদের মতো এত বড় না, টিনের চালার তৈরি ছোট্ট একটি বাড়ি, যেখানে বড় ভাই আরিস, বিধবা মা আর সে থাকে। মাত্র 3 সদস্যের ছোট্ট একটি সংসার তাদের। গুয়ে মারা যাবেন মামা।
কথাখানা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ভ্যানওয়ালা কষে ব্রেক চাপলেন। আকস্মিক কাণ্ডে পুরো ভ্যান রাস্তা থেকে ছিটকে একপাশে হেলে গেল। আচমকা এমন ধাক্কায় মুনতাসির তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু তড়িৎ লোহার হাতলটা ধরে কোনোমতে নিজেকে সামলাতে নিল। ভ্যানওয়ালা অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করেছে, যেন এলিয়েন সে। ওনাকে এভাবে দেখে সে নিজেও নিজের দিকে তাকালো। তার পরনে হাতা ফোল্ড করা সাদা শার্ট আর নেভি ব্লু কার্গো প্যান্ট। ডান হাতের কবজিতে লেদারের ঘড়ি, বাম হাতে পরিচিত স্মার্ট ওয়াচ। গলায় ঝুলছে প্রিমিয়াম কোয়ালিটির নেকব্যান্ড ইয়ারফোন। এই তো এই বেশ। নিজের দিকে দেখে সে ভ্যানওয়ালার দিকে তাকালো। ভ্যানওয়ালা ভান গলায় বুঝলো, গামছাটা কোমরে বাঁধলেন। তারপর রেগে খেকিয়ে উঠে বললেন, ছি, আপনি কি কইলেন এরি? আমি কেন গুয়ের মারা যাইব? আমি ভালা মানুষ, প্রতি শুক্রবার জোহরের নামাজ পড়ি। এ কথা শুনে মুনতাসির থতমত খেয়ে গেল। ওনার রাগের কারণ বোধগম্য হলো না তার, তাই নিজেকে সামলে জোরপূর্বক হেসে বলল, আপনি ভুল বুঝেছেন, আমি আপনাকে মারা যেতে বলি নাই। আমি বলেছি গুয়ে মারা যাবেন কিনা। আবারও কন গুয়ে মারা যাব নাকি? মস্করা করেন মিয়া? শহরের মানুষ বইলে আমগরে গ্রামের ওসব হাগা পাদার নাম দিয়া ডাকবেন। ভদ্রলোক মনে কইরা ভ্যান তুলছিলাম, এখন দেখি আপনি আস্ত একটা খচ্চর। অকারণে গালমন্দ শুনে সে ভোলাভালা মুখে তাকিয়ে রইল। এ লোককে বলেছি কি আর উনি বুঝেছি কি? মুখভঙ্গি দেখে মনে হচ্ছে শীট খোলা রড দিয়ে তার মাথা পিটিয়ে দেব। ওনার এমন রুদ্র মূর্তি কি বলবো ভেবে পেল না সে। তাই প্রচেষ্টা চালাতে পকেট থেকে কুঁচকে যাওয়া কাগজখানা বের করলো। তারপর ওনার সামনে ধরলো। ফোনের ফ্ল্যাশ জেলে দেখাবে, আরও উপায় নেই। বিকেল থেকে মোবাইলটা মৃত লাশের মতো পকেটে পড়ে আছে। পাওয়ার ব্যাংকটার কাছে থাকলেও হতো। বাস থেকে নেমে হাত মুখ ধুতে গিয়েছিল, এসে দেখে তার ট্রলি হাওয়া। ট্রলি খুঁজতে খুঁজতে সন্ধ্যাটুকু কেটেছে, কিন্তু পেলে তাও হতো, কিন্তু পায়নি। ট্রলিতে জামা কাপড়, জরুরি কাগজপত্র সহ কত কি যে ছিল, সব গেল। মন্দ ভাগ্য হলে যা হয়, কিন্তু এখন সেসব নিয়ে ভাবার সময় নেই। আগে ভুল বোঝাবুঝি থেকে বাঁচা দরকার। তাই সে মিনমিন করে বলল, মামা দয়া করে লেখাটা একটু দেখেন। এই গ্রামের নাম এটাই লেখা আছে। কি জ্বালা বলুন দেখি। যে গ্রাম এসেছি সে গ্রামের মানুষই নিজের গ্রাম চেনে না। কি আমি আমার গ্রাম চিনি না? এই গ্রামের ১৪ গোষ্ঠী আমার চেনা। আপনি নামেন গাড়ি থাইক্যা, আপনারে আমি এক পাও লইয়া যামু না, নামেন। ভ্যানওয়ালা চেঁচিয়ে উঠলে মুনতাসির ভ্যান থেকে নেমে রাস্তায় দাঁড়ালো। সে অসহায় চোখে চারদিকে দৃষ্টি বুলালো। রাস্তায় একটা ল্যাম্পপোস্টও নেই, ঘুটঘুটে অন্ধকার। ধরনী ডুবে আছে। পথ কোনটা, ঘাট কোনটা, কোন দিকে যাবে সে? ঘড়ির কাঁটাও না দেখলেও আন্দাজ করা যায় রাত এখন ৯:৩০। অথচ চারপাশ দেখে মনে হচ্ছে রাত ১টা-১:৩০। ঠিক তখন দূর থেকে একটা টর্চের আলোতে কাঁপতে কাঁপতে তাদের দিকে এগিয়ে এলো। তা দেখে মুনতাসিরও যেন আশার আলো দেখতে পেল। এতক্ষণে একটা মানুষ পাওয়া গেছে, এবার ওনার থেকে সাহায্য পাওয়া যায় কিনা দেখা যাক। তাদেরকে মাঝপথে দেখে সাইকেলওয়ালা নিজে থেকে থামলেন। ধীরে ধীরে সাইকেল থেকে নেমে দাঁড়ালেন মুরব্বি গোছের এক লোক, পরনে লুঙ্গি, ফতুয়া, চোখে মোটা কাচের চশমা। তিনি টর্চের আলোয় মুনতাসিরের মুখ মেরে বলেন, এডা কেডা? ঘটনা কি? তোমরা এখানে খাড়াইয়া রইছো ক্যা? মুনতাসির আর সুযোগ পেল না। তার আগে ভ্যানওয়ালা নালিশি সুরে বললেন, দেখেন চাচা, শহর থাইকে আইসা এই ছ্যাংরা আমারে কয় গুয়ে মইরা যাইতে। আমি কি এমন পাপ করেছি আমারে এই কথা শুনতে হইব? এবার মুনতাসির বলল, না চাচা, গড প্রমিস আমি ওনাকে মরতে বলি নাই। আসলে আমি যাব গুয়ে মারা গ্রামে। আমাকে দেওয়া ঠিকানা এই নামে লেখা আছে, কিন্তু উনি কিছুতেই বুঝতেছে না। মুরব্বি দুই পক্ষের কথা মন দিয়ে শুনলেন, তারপর চশমা নাকের ডগায় নামিয়ে মুনতাসির থেকে কাগজখানা নিলেন। বানান খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে মুনতাসিরকে বললেন, বাজান, এটা গুয়ে মারা না তো, এটা হইল গিয়ে গোয়া মারা। মুনতাসিরের জবাব যেন রেডিই ছিল। সে বলল, দেখেছি মামি, আমি ভেবেছি যে লিখেছে সে ভুল করেছে, তাই আমি এতক্ষণে গুয়ে মারা গ্রাম খুঁজতেছিলাম। তারপর এমন নাস্টিমার্কা গ্রামের নাম হয় নাকি? বুঝেছি বাজান, তয় ঘটনাটার পিছনে ঘটনা থায়। আমগো গ্রামের নাম এইডা রাখার পেছনে বিরাট কারণ আছিল। হ বাজান, এটা সত্যি ঘটনা। এটা আমগো গ্রামের ঐতিহাসিক নাম। আর এই অঞ্চলের মানুষ পেয়ারারে গওয়া গুয়া কয়। তো হ্যাঁ, যা কইতেছিলাম, আমগো গ্রামের আগে এক জমিদার বাস করত। ওনার নাম ছিল হরিশচন্দ্র রায়। উনি খুব শখ করে এখানকার বিশাল গোয়ার
পেয়ারার নাম বাগান করেছিলেন। সে বাগানে কাউরে ঢুকতে দিতেন না। শুনেছি বেশ বড় বড় ঢাসা ঢাসা মিষ্টি গোয়া হইতো ওনার বাগানে। এক রাইতে ডাকাইতে আইসা জমিদারের বাড়িতে হামলা করেছিল। জমিদার মশাইরে মুড়া রশি দিয়া বাঁধছিল। গোয়ার বাগান থেকে ডাকাইতেরা নাকি তার গোয়া ছিঁড়া খাইতেছিল। জমিদারের এত শখের গোয়া এভাবে ছিঁড়া সহ্য করতে পারছিলেন না জমিদার। তাই চিল্লাইয়া ওনার ফোলাহা গোবর্ধন ডাকছিলে, ওরে গোবর্ধন, তোর বাপের গোয়া লইয়া গেল রে, তোর বাপের গোয়া খাইয়া লইছে রে, ডাকাইতেরা সব লুটপাট লইয়া গেল রে, মানে ওনার পেয়ারার বাগানে সব পেয়ারাগুলো সাবার করে দিচ্ছে। এইটুকু বলে মুরব্বির কপাল ঘাম মুছলেন, বলতে গিয়ে হাঁপিয়ে গেছেন। এদিকে মুনতাসির চোখ বড় করে ওনার দিকে তাকিয়ে আছে। তার জীবনে অনেক লোমহর্ষক ঘটনা শুনেছে, কিন্তু এমন ঘটনা শুনেছে কিনা তা মনে পড়ছে না। তার মুখে দেখে মুরব্বির গলাও ঝেড়ে আবারও বলতে লাগলেন, হরিশ্চন্দ্রের ফোলা গোবর্ধন তখন খাটের তলায় কাঁপতেছিল, কিন্তু বাপের ওই গোয়া লইয়া গেল রে কওয়া চিৎকার শুনিয়া তার গায়ে তেজ ভর করল। একখান মরিচা পড়া শক্ত তলোয়ার লইয়া বাগানে আইল, তখনও নাকি ডাকাত বস্তা ভর্তি গোয়া লইয়া দেওয়ালে টপকাইতেছিল। গোবর্ধন তার ডানে বামে তাকাইল, অন্ধের মতো তলোয়ার দিয়ে ওই ডাকাতের পাছা বরাবর, মানে আসল গোয়া লক্ষ্য কইরা কোপ বসাইয়া দিল। এতক্ষণে ওনার বলা ঘটনাটা ভ্যানওয়ালাও শুনতেছিল, কিন্তু শেষের দিকে মিলল না দেখে ফোড়ন কেটে বললেন, উহু চাচা, কোপ না, আমার দাদার মুখে তো শুনছিলাম তলোয়ারখানা তীরের মতো কইরা ডাইরেক্ট কান্দা ভরা বইরা দিছিল। ওই একই কথা। মুরব্বির মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর বাকি ঘটনা সমাপ্ত টানতে পুনরায় বললেন, তারপর ডাকাইত ও বাপ মা বইলা গোয়া বস্তা ফাইলা আপন গোয়া লইয়া পালাইয়া গেল। পরের দিন সকালে পুরো এলাকার রাষ্ট্র হইয়া গেল, জমিদারের পোলায় ডাকাতের গোয়ায় মেরেছে। হে থাইক্যা এই গৌরবের ঐতিহাসিক ধরে রাখতে হে গ্রামের নামটি হইয়া গেল গোয়ামারা। এইভাবেই দিন যাচ্ছিল। নামের লিগে কতবার লজ্জায়ও পড়েছিলাম। তবে মাস তিনেক আগে আমগো গ্রামে শহরের পোলায় নাকি বিয়া বাইত আইছিল, বিয়ার কার্ডে গ্রামের নাম দেখে বিয়া ভাইঙ্গা দেওয়ার হুমকি দিছিল। পরে নেতা সুপারিশ সরকারের খাতায় নাম পাল্টে রাখা হইল পদ্মডাঙ্গা। এবারের নামটাও কত সুন্দর না, কিন্তু আমরা খাঁটি বাঙালি, ঘাটতারা জাত, আমগো সহজে ভালো কিছু রোচে না, তাই সুন্দর নাম পড়াইয়া মুখে মুখে আগের ঐতিহাসিক নামটাই বাছাইয়া রাখিছি। তা বাজান, এই রাইত বিরাইতে তোমার গোয়ামারা খাওনের মানে গোয়ামারা যাওয়ার শখ চাপলো কেন? মুনতাসির তৎক্ষণে রাস্তার ওপর বসে পড়েছে, তার মাথা ভন ভন করে ঘুরছে। একটা নামের পেছনে এমন কাহিনীও থাকতে পারে, কিন্তু অদ্ভুত মানুষজন, কি অদ্ভুত তাদের চিন্তা ভাবনা। এখন এখানে থাকা সম্ভব না। সে চট করে উঠে দাঁড়ালো, তারপর মুরব্বীকে বলল, চাচা, এখানে আসে আমার ভুল হয়েছে, আমি গুয়ে মারাও যাব না, গোয়া মারাও খাবো না। না মানে যাবো না, আমি ঢাকা যাব, আমাকে জাস্ট রেল স্টেশনে বা বাস স্ট্যান্ডের পথ দেখিয়ে দিন প্লিজ। ভ্যানওয়ালা এতক্ষণে পুরো বিষয়টা বুঝতে পেরেছে, তাই কিছুটা নরম হয়েছেন। সব জেনে খুব খারাপও লাগছে ছেলেটার জন্য, তাই বললেন, বাস স্ট্যান্ড এখন বন্ধ, শেষ বাস ছাইড়া দিছে রাত ৮টায়। স্টেশনে যাইতে হইলে মরা নদীর ওপর দিয়ে যাইতে হইব। এই গভীর রাইতে হিয়ানে নাকি জাউরা জিনিসের আসর বসে, বাঁচতে চাইলে যাইয়েন না। মুনতাসির কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, মাথায় কাজ করছে না তার। সে এখন কোথায় যাবে, কার কাছে যাবে? রাতটা খোলা মাঠে কাটাতে হবে নাকি? তখন মুরব্বি দাড়ি চুলকে বললেন, তা বাজান, তুই আসলে যাইবা কই, কার কাছে আইস? আকবর ভুইয়া বাড়ি। ওহ, তা পাগল ছাগল, আগে কইবা না? সাইকেলে ওঠো দেখি, এবার আমি তোমারে নিয়ে যাইতেছি, এক্কেরে বাইত গিয়া নামামু। মুনতাসির হাত ছাড়লো, অবশেষে একটা গতি হলো। সে ঠোঁটে হাসি ফুটিয়ে সাইকেলের পেছনে বসতে গিয়ে দেখে বসার জায়গা নেই। তখন মুরব্বি এক গাল হেসে বললেন, সামনে আইয়া বাজান, ডর নাই, আমাকে বুকের ভিত্তে কইরা তোমারে লইয়া যাবো। মুনতাসির ডোক গিলল, আকাশের দিকে তাকিয়ে বিড় বিড় করে বলল, ওহ গড, এ কোন প্যারালাল ইউনিভার্সে ল্যান্ড করলাম। ভাই, কি শব্দ এগুলা, এগুলো মুখে পড়তেও কেমন জানি লাগে। আমার তো পড়তে যে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। তাও তোমাদের জন্য গল্পটা শোনালাম। অনেকদিন পর আবার গল্প পেজটা রানিং করব, সবাই পাশে থাকবেন।